ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গুলি করে হত্যা করা হয়েছে। নরেন্দ্র মোদীকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। দুপুর 12:15টার দিকে এই ঘটনা। আমি তো কোনো ব্যাপারে সহজে ঘাবড়াই না। আজকে একটা জিনিস দেখে ঘাবড়িয়ে গেলাম। ঘাবড়িয়ে যাওয়ার কারণে আপনাদের সামনে জিনিসটা তুলে ধরছি। কিন্তু এই আঘাতটা এরকম ভাবে আমি ভাবতেও পারি নাই। সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে যে নিউজটা চলতেছে, নরেন্দ্র মোদীর পুরুষাঙ্গ নাকি কেটে ফেলেছে, অন্ডকোষটাকে থেতলিয়ে ফেলেছে, সেখানে মারা গিয়েছে। আজকে খুব গোপন একটা বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করব, যে বিষয়টা খুব গোপনে গোপনে ঘটে গেছে, কিন্তু আমরা এই খবরটা অনেকেই জানতে পারিনি। বাংলাদেশকে এত ফেলনা ভাবার কোনো সুযোগ নেই। আর এর ভিতরেই আরও একটা চমৎকার খবর, যেটা এই যে এতগুলো কথা যে বললাম, আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি ভিতরে ভিতরে গোপনে গোপনে এমন কিছু কাজ করছেন, নীরবে, খুব নীরবে। এটি কিন্তু বাইরে থেকে বোঝা যাচ্ছে না। ইতিহাসের অন্যতম সেরা আনন্দে ভাসছে জামাত শিবির। জামাত শিবির তাদের জীবদ্দশায় এত সুন্দর দৃশ্য দেখতে পাবে তারা কল্পনাও করেনি। জামাত শিবিরের লোকজনের মধ্যে একটা গোপন আনন্দ বিরাজ করছে। ওই গোপন আনন্দ নিয়ে আমারই আলোচনা। শেখ হাসিনা কোনোদিন এই দেশের বৈধ প্রধানমন্ত্রী ছিল না, আজও নাই, আগামীতেও থাকবে না। আর সুবন্ধ বাবুদের যদি ওই চিন্তা হয়ে থাকে, পাঠিয়ে দেখো, এক বিন্দুর রক্ত থাকা ছাড়া এ আওয়ামী লীগের পুনর্বাসন এই দেশে হবে না। আর আওয়ামী লীগ কোনদিন ভালো খারাপ হতে পারে না। আওয়ামী লীগ খারাপ খারাপ খারাপ। আওয়ামী লীগ একটা পাপ, একটা অজম্য পাপ। মুজিববাদ এই দেশের জন্য একটা কলঙ্ক। সুখবর সুখবর সুখবর, বাংলাদেশের জন্য সুখবর। গোপনে গোপনে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমন একটি ঘটনা ঘটিয়ে ফেলেছে, যেটি এই মুহূর্তে ভারতের জন্য কাঁটা হয়ে দাঁড়িয়েছে। প্রিয় দর্শক, এই খবরটা এতটাই গোপনীয় ভাবে করেছেন জনাব তারেক রহমান, যেটি এ পর্যন্ত দেশের জনগণ বা কোনো মিডিয়া জানতে পারেনি। কিন্তু প্রিয় দর্শক, এই খবরটি একজন বিশ্লেষক গোপন সূত্রে পেয়ে আমাদের জানিয়েছেন। দর্শক, তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। এবং এই মুহূর্তে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঠিক কি অবস্থা হয়েছে, তিনি কি বেঁচে আছেন নাকি মারা গেছেন, দর্শক এই বিষয়গুলো আপনারা আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন। এরই সাথে সাথে মৃত্যুর কিছুদিন আগে শহীদ শরীফ ওসমান হাদি বলে গিয়েছিলেন, ঘাস খেয়ে হলেও অস্ত্র বানাও বাংলাদেশ। বাংলাদেশের উপর অনেকের রক্তচক্ষু রয়েছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে এসে সেই কথাটি যেন একদম মিলে গিয়েছে। ভারত ইতিমধ্যেই বাংলাদেশ সীমান্তের কাছে তাদের মিসাইল টেস্ট করেছে। এই মুহূর্তে শরীফ ওসমান হাদির সেই কথাটি মনে পড়ে যাচ্ছে। দর্শক, ওসমান হাদির সেই কথাটির সাথে আপনি একমত পোষণ করছেন কিনা, যে অন্যান্য বিষয়গুলোতে বাজেট কমিয়ে শুধুমাত্র সামরিক খাতে বাজেট বাড়ানো দরকার, সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। এই ভিডিওর শুরুতেই আপনাদের আরো যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। আজকে খুব গোপন একটা বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করব, যে বিষয়টা খুব গোপনে গোপনে ঘটে গেছে, কিন্তু আমরা এই খবরটা অনেকেই জানতে পারিনি। বাংলাদেশকে এত ফেলনা ভাবার কোনো সুযোগ নেই। আমরা বিশেষ করে এই কথা যদি দিল্লিকে উদ্দেশ্য করে বলি, বা শুধু দিল্লিই কেন, পাকিস্তানকে উদ্দেশ্য করে যদি বলি, আমেরিকাকে উদ্দেশ্য করে যদি বলি, চীনকে উদ্দেশ্য করে যদি বলি, সৌদি আরবকে উদ্দেশ্য করে যদি বলি, তাহলে প্রত্যেকের দিকেই এটা সমান প্রযোজ্য। বাংলাদেশকে এত ফেলনা ভাবার কোনো সুযোগ নেই। এটি $1 ট্রিলিয়ন একটি দেশ। এখানে সমস্ত দিক দিয়ে, তার অর্থনৈতিক, তার বাণিজ্যিক, তার ভৌগোলিক সীমারেখার কারণে এটি এত গুরুত্বপূর্ণ যে বিশ্বের বাঘা বাঘা দেশ যেগুলো, সেগুলোর নজর এখন বাংলাদেশের দিকে। অর্থাৎ তারা বাংলাদেশ ছাড়া তাদের অনেক কিছুই কল্পনাও করতে পারে না, চিন্তাও করতে পারে না। এই বিষয়টা নিয়ে অল্প দুই একটা কথা আপনাদের সাথে আজ একটু শেয়ার করব, ভালো লাগবে আপনাদের। কারণ আমরা তো সবসময় মনে করি বাংলাদেশে মনে হয় কিছুই নেই, সবই শূন্য শূন্য। এত নিরাশ হওয়ার দরকার নেই। আর এর ভিতরেই আরো একটা চমৎকার খবর, যেটা এই যে এতগুলো কথা যে বললাম, আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি ভিতরে ভিতরে গোপনে গোপনে এমন কিছু কাজ করছেন, নীরবে, খুব নীরবে। এটি কিন্তু বাইরে থেকে বোঝা যাচ্ছে না। নীরবে নিভৃতে তিনি এমন কিছু কাজ করছেন, যে কাজগুলোর কারণে দিল্লির চোখের ঘুম ছুটে গেছে। রাত্রে নরেন্দ্র মোদী ঘুমাতে পারে না, দিল্লি ঘুমাতে পারে না, তার কপালের উপরে ছোট ছোট ঘামের বিন্দু জমেছে। বিষয়টা আপনাদেরকে একটু পরিষ্কার করে বলি। অর্থাৎ শেখ হাসিনা পালিয়ে যাবার পরে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হলেন। হওয়ার পরে তো আপনারা দেখেছেন দিল্লি কিভাবে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্রে মেতে উঠেছিল। তারা চিন্ময় কৃষ্ণ দাসকে দিয়ে একটা খেলা খেলিয়েছে, তারা অন্য একজনের বাড়িকে লিটন দাসের বাড়ি বানিয়ে অপপ্রচার চালিয়েছে, প্রায় 249টি ভুয়া মিথ্যা তথ্য তারা ছড়িয়েছে।
বাংলাদেশকে ফাঁদে ফেলার জন্য, বিপদে ফেলার জন্য। যখন কোনো কিছুতেই পেরে উঠলো না, তখন তারা কি করলো, এই বাংলাদেশের একেবারে নিকটবর্তী 3টা জায়গায় তাদের বেসমেন্ট তৈরি করলো। কোথায় কোথায়? দক্ষিণ দিনাজপুরে, ত্রিপুরায় এবং আসামে। আপনারা এই গল্প অনেকেই শুনেছেন, কিন্তু এর ভিতরে একটা অন্তর্নিহিত কারণ আছে। অনেক জায়গায় সেখানে বেসমেন্ট মানে বুঝছেন তো, একেবারে ক্যান্টনমেন্ট যেটাকে বলে, ওখানে তারা ওই যে রাফায়েল, যেটা ফ্রান্স থেকে কেনা, এই রাফায়েল পর্যন্ত মোতায়েন করেছে। আরো বিভিন্ন ভারী অস্ত্র শস্ত্র এখানে তারা মোতায়েন করেছে। এটা ইউনূস সরকার বুঝতে পেরে পাল্টা প্রতিরোধ হিসেবে কি করেছিল জানেন? এই লালমনিরহাট বিমানবন্দরে আমি সেখানে গিয়েছি, বিশাল এরিয়া লালমনিরহাট বিমানবন্দর, এত বড় এলাকা, এখানে যে না গেলে বুঝতে পারবেন না এবং কল্পনাই করা যায় না যে এখানে কি কি হতে পারে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এই লালমনিরহাট বিমানবন্দর খুব দ্রুততার সাথে চালু করে দিলেন, এবং শুধু চালুই নয়, চীনকে আমন্ত্রণ জানালেন এখানে ড্রোন বানানোর জন্য, মানে ওইখানে বসে ড্রোন তৈরি হবে, বুঝতে পারছেন? ঠাকুরগাঁওয়ে সেখানে আরেকটি বিমানবন্দর চালু করলেন। এইটা কি? এর কারণ কি? এর পিছনের অন্যতম কারণ হচ্ছে ওই যে ইন্ডিয়া 3 জায়গায় যেটা বানালো, এটাকে টেক্কা দেয়া, মোকাবেলা করা। এই খবর পাওয়ার সাথে সাথে ভারতের কপালে প্রচন্ড ভাঁজ পড়ে গেল, আরো বেশি পাগল পাড়া হয়ে গেল। পরে কি করলো আপনারা সবাই জানেন এবং শুনেছেন, তারেক রহমানের সাথে চুক্তি করলো। তারেক রহমানের কাছ থেকে একটা অঙ্গীকারনামা নিয়ে তাকে বাংলাদেশে ঢুকালো, যেহেতু শেখ হাসিনাকে দিয়ে আর সম্ভব হচ্ছে না, তখন তারেক রহমানকে দিয়ে তারা এই কাজটি করালো। তারেক রহমান দেশে আসলেন, নির্বাচন হলো, তিনি প্রধানমন্ত্রী হলেন। এরপরেই কিন্তু উপর উপর যাই হোক, আমরা তারেক রহমানের প্রতি এখনো বিশ্বাস স্থাপন করতে পারি। আমি কিন্তু এই যে কথাটা বলছি, আমি প্রমাণ দিয়ে দিচ্ছি, ভুল বুঝবেন না আবার। তারেক রহমানের প্রতি আস্থার যে জায়গাটা, এটা এখনো কিন্তু শেষ হয়ে যায় নাই। এবং আমি যে কথাটি, যে তথ্যটি দিচ্ছি, এইটা শুনলে আপনাদের আস্থা বাড়বে। এটা হচ্ছে তারেক রহমান ওই চুক্তিগুলো কিন্তু বাতিল করেন নাই। দিল্লি তাকে বলেছিল যে তোমাকে এই চুক্তিগুলো বাতিল করতে হবে, তারপরে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত নিতে হবে, তাকে রাজনীতির সুযোগ দিতে হবে, ইত্যাদি ইত্যাদি আরো অনেক কথা বলেছেন। তারেক রহমান শুধু মানে খুব বুদ্ধিদীপ্ততার সাথে ঠান্ডা মাথায় দেখেছে যে এখানে মাথা গরম করলে চলবে না, সে এই জাতীয় আর কি। পরে তিনি ডিজিএফআই এর ওই যে কালপিট, যেগুলো ভারত যাদেরকে দিয়ে গণহত্যা চালিয়েছিল শেখ হাসিনার মাধ্যমে, ওদেরকে গ্রেপ্তার করলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটি একেবারে অ্যাবলিশ করে দেওয়ার কথা ছিল, তারেক রহমান করে দেন নাই। তারপর থেকেই ভারতের মুখে আমরা বারবার শুনে আসছি যে তারেক রহমান ভারতের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, যে চুক্তি হয়েছিল তিনি সেই চুক্তি বাস্তবায়ন করছেন না। এর ভিতরে তারেক রহমান সবচেয়ে মারাত্মক যে কাজটি করেছেন, সবচেয়ে যুগান্তকারী সিদ্ধান্ত আমি মনে করি এটা, পাকিস্তানের সাথে যে 17 যুদ্ধ বিমানের চুক্তি করে ফেলেছিলেন, ইউনূস করে গিয়েছিলেন, ভারত তাকে নিষেধ করেছিল যে এই চুক্তি বাতিল করতে হবে। তারেক রহমান এই চুক্তি তো বাতিল করেনি নাই, উল্টো আপনারা জানেন, এই খবর শুনেছেন, বাংলাদেশ থেকে কয়েক সূত্রে কয়েকটা খবর পাওয়া গেছে, কেউ বলছে 22 জন, কেউ বলছে 30 জন, এরকম পাইলটকে পাঠিয়েছে পাকিস্তানে। কি জন্য? ওই যে 17 যেটা, কিন্তু পাকিস্তানের তৈরি স্টিলথ বিমান। স্টিলথ মানে হচ্ছে রাডার ফাঁকি দিতে পারে, খুবই আধুনিক, একেবারে যুগ উপযোগী, সর্বাধুনিক যেটা। এটা ওইখান থেকে তারা চালানো শিখে চুক্তিকৃত যে বিমানগুলো, সেগুলো নিয়ে আসবে। ভারতের চোখে ঘুম থাকার কথা? ঘুম থাকার কথা না, একেবারে ঘুম উড়ে গেছে। তারেক রহমান এই কাজটি কিন্তু অত্যন্ত গোপনে, নীরবে করেছেন। শুভেন্দু অধিকারী বলেছেন হাসিনা ওয়াজেদ বাংলাদেশের নাকি বৈধ প্রধানমন্ত্রী, এবং শাহজালাল বিমানবন্দরে হাসিনা ওয়াজেদ নামবে, আমরা নাকি স্যালুট করে তাকে নিয়ে আসব। এই মন্তব্যটাকেও আমি খুব একটা খারাপভাবে নেই নাই, কারণ ফ্যাসিস্ট শেখ হাসিনা পতনের পর পালিয়ে গেছে তার নিজ দেশ ভারতে, অবস্থান করছে দিল্লিতে। তার পরিবারের মানুষজন যদি তাকে বৈধ প্রধানমন্ত্রী মনে করে, করতেই পারে, সেটা তাদের ব্যাপার। তারা যদি শাহজালাল বিমানবন্দরে পাঠাতে চায়, সেটাকেও আমরা স্বাগত জানাই। তারা বলেছে স্যালুট করে হাসিনা ওয়াজেদকে নিয়ে আসতে হবে, তাতেও রাজি আছি। স্যালুট করে আমরা ওই দিন শাহজালাল বিমানবন্দর থেকে গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে জেলখানায় প্রবেশ করাবো, ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। আমরা প্রস্তুত আছি তো নাকি? তাহলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, এই হিন্দুত্ববাদী উগ্র সরকার বিজেপি যারা আছে, যারা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাতে চাচ্ছে, তাদেরকে আমরা স্বাগত জানাই এবং আমরা প্রস্তুতি গ্রহণ করি যে আগের বার তো পালিয়েছিল চোরের মতো, এবার বীরের বেশেই আসুক, আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার দেখতে চাই। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, ভারত নিয়ে কথা বলছিলাম, তাহলে ভারত নিয়ে আরেকটা বলি। আপনারা দেখেছেন কিছুদিন আগে ভারতে একটি নির্বাচন হয়েছে, হাসিনা মার্কা নির্বাচনই হয়েছে। নির্বাচনের পূর্বে সকল মুসলিম ভোটারদেরকে একদম নামের লিস্ট করে, প্রশাসনকে ব্যবহার করে, আদালতকে ব্যবহার করে
ভোটার তালিকা থেকে মুসলিম ভোটারদেরকে বাদ দেওয়া হয়েছে। দিয়ে এই উগ্র হিন্দুত্ববাদী সরকার সেখানে হাসিনা মার্কা নির্বাচনের মাধ্যমে জয়লাভ করেছে। এবং সেখানেই শেষ নয়, জয়লাভের পরপরই তারা ভারতের বিভিন্ন অঞ্চলে মুসলিমদের উপর হামলা করা শুরু করেছে, অত্যাচার করা শুরু করেছে, গরুর মাংসের দোকানে হামলা করছে। ওখানের একটা উদ্যান আছে, নাম ছিল সিরাজ উদ্যান, সেটা নাম বদল করে শিবাজি উদ্যান বানিয়ে দিয়েছে। ভারতের মুসলমানদের উপর যেই ধরনের আক্রমণ এবং হামলা এই হিন্দুত্ববাদী উগ্র সরকার বিজেপি করছে, আমরা আজকের এই অনুষ্ঠান থেকে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, ভারতে অবস্থানরত আমাদের সকল মুসলিম ভাইদের প্রতি আমাদের সংহতি রয়েছে, প্রয়োজনে তাদেরকে আমরা সাহায্য করতেও প্রস্তুত রয়েছি। এদেশ থেকে আমার তেল আমি কোনোভাবেই কোথায় দিব না, সেভেন সিস্টারে দিব না, সেভেন সিস্টার থেকে কোনো তেল নিবও না, সেভেন সিস্টারে দিব না, সেভেন সিস্টার থেকে নিবও না। আসামে যদি তেল থেকে থাকে সে তেল যেখানে ইচ্ছা ইন্ডিয়া বিক্রি করুক, আমরা নিব না। আমরা আমাদের একটা বক্তব্যের মধ্যে কোথাও দেখলাম না আমার লালমনিরহাটের এভিয়েশন ইন্ডাস্ট্রি চায়নাকে দ্বারা করা হোক, এই কথা সেদিন কেউ দাবি করলো। একবারও বলা না তিস্তা পাড়ের মানুষের জন্য তিস্তার কাজ কখন শুরু হবে সে কথা। এবং জামাত ইসলাম, আমি জামাতের কথা বলছি, শেখ হাসিনা কোনোদিন এই দেশের বৈধ প্রধানমন্ত্রী ছিল না, আজও নাই, আগামীতেও থাকবে না। আর সুবন্ধ বাবুদের যদি ওই চিন্তা হয়ে থাকে আওয়ামী লীগের পুনর্বাসন করে এয়ারপোর্টে শেখ হাসিনাকে পাঠিয়ে দেখো, এক বিন্দুর রক্ত থাকা ছাড়া এই আওয়ামী লীগের পুনর্বাসন এই দেশে হবে না। আর আওয়ামী লীগ কোনদিন ভালো খারাপ হতে পারে না। আওয়ামী লীগ খারাপ খারাপ খারাপ, আওয়ামী লীগ একটা পাপ, একটা অজম্য পাপ। মুজিববাদ এই দেশের জন্য একটা কলঙ্ক। এই কলঙ্ককে আপনি কোনোভাবেই ধারণ বাহন যে করবেন সেও জাতির জন্য একটা কলঙ্কিত দল হয়ে যাবে এবং ইতিহাস আস্থা করে তাদেরকে নিক্ষেপ করবে। একজন জুলাই যোদ্ধা থাকলে সেও যে প্রকৃত জুলাই যোদ্ধা, সে কোনোদিন আওয়ামী লীগের পুনর্বাসন এদেশে মেনে নিতে পারে না এবং এটা মেনে নিতে দেওয়া হবে না। নাৎসিজমের কোনোদিন ভালো খারাপ হতে পারে না। এই জাতি এখনো রক্ত শুকায়নি, শাপলার বিচার হয়নি, শাপলা হত্যার বিচার হয়নি, আর আপনি ভালো আওয়ামী লীগ খারাপ আওয়ামী লীগ যাচ্ছেন। এখনো বিডিআর হত্যার বিচার হয়নি। সো এই বিপ্লবীদের নামে নতুন করে বিপ্লবকে গণ অভ্যুত্থান বানানো, আওয়ামী লীগকে পুনর্বাসন করা, এই যে ভয়াবহ রকমের একটা চক্রান্তের মধ্যে যারা বিপ্লবীরা অন্তর্ভুক্ত হয়েছেন, তারা এই দেশে কিন্তু মীর জাফর হিসাবে কি হবেন, কলঙ্কিত হবেন। ইতিহাসের অন্যতম সেরা আনন্দে ভাসছে জামাত শিবির। জামাত শিবির তাদের জীবদ্দশায় এত সুন্দর দৃশ্য দেখতে পাবে তারা কল্পনাও করেনি। হ্যাঁ, জামাতের সুদিন আসবে এটা অনেকে কল্পনা করেছে, যে জামাত মানে সেকেন্ড ক্লাস সিটিজেন, শিবির মানে হত্যাযোগ্য, শিবির মানে আপনি জীবনেও বলতে পারবেন না যে আমি শিবির। যদি এটা বলেন তাহলে আপনাকে হয় হত্যা করা হবে, নইলে আপনি চাকরি পাবেন না, কিংবা চাকরি থাকবে না, আপনাকে অন্য পরিচয় দিয়ে চলতে হবে। এই বাস্তবতার অবসান ঘটবে এটা অনেকে প্রত্যাশা করেছে। কিন্তু কিছু কিছু বিষয়ে জামাত ক্ষমতা আসলেও হবে এটাকেও প্রত্যাশা করেনি, কিন্তু তারপরে সেটা হচ্ছে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির এভাবে শক্তিশালী হবে এবং পুরো ডাকসু শিবিরের ডাকসু হবে, ডাকসু বিপিজিএস এজিএস থেকে শুরু করে পুরো ডাকসু শিবিরময়। জামাত ক্ষমতা আসলেও ঢাকা বিশ্ববিদ্যালয় এই অবস্থা হবে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেম হবে, এটা অনেকেই কল্পনা করেনি। বাট ইট হ্যাপেন্ড, রিয়ালিটি। যদিও আমার আলোচনার বিষয় এটা না, জামাত শিবিরের লোকজনের মধ্যে একটা গোপন আনন্দ বিরাজ করছে, ওই গোপন আনন্দ নিয়ে আমারই আলোচনা। কিছু কিছু আনন্দ, কিছু কিছু ভালো লাগা, এটা কেউ প্রকাশ করে না এবং এটা প্রকাশযোগ্য নয়, কিন্তু আসলে খুব সিরিয়াস আনন্দ, মজা আর মজা, ভালো লাগে। একটা চরম মানুষের মধ্যে একটা প্রতিশোধ স্পৃহা থাকে, কিন্তু প্রতিশোধ নেওয়া ইসলামে হারাম। কিন্তু যদি ন্যাচারাল প্রতিশোধ হয়ে যায় তখন সেটা দেখলে সর্বোচ্চ লেভেলের আনন্দ লাগে। শহীদ আব্দুল মালেক প্রত্যেক জামাত শিবির, মিনিমাম শিবিরের সাথী, যে এমনকি শিবিরের অগ্রসর কর্মী হলো, জামাতের অগ্রসর কর্মী হলো, তাকে শহীদ আব্দুল মালেককে স্টাডি করতে হয়। শহীদ আব্দুল মালেককে ধরা হয় জামাত ইসলামের ইতিহাসে মাওলানা মওদুদির পর সবচাইতে বড় মেধাবী। মনে করা হয় যদি শহীদ আব্দুল মালেক বেঁচে থাকতেন তিনি হতেন জামাত ইসলামের আমির এবং মাওলানা মওদুদির মতো একজন জগৎ বিখ্যাত তাত্ত্বিক। শহীদ আব্দুল মালেককে মনে করা হয় তিনি ফটোগ্রাফিক মেমোরি ছিলেন এবং জামাত ইসলামের ইতিহাসে সবচেয়ে ভালো বক্তা ছিলেন, উপস্থিত বুদ্ধি, মেধা, সব দিক থেকে। কিন্তু এই জন্য এই শহীদ আব্দুল মালেককে জামাতের সবাইকে স্টাডি করতে হয়, তার নাম মুখস্থ করতে হয়, তার কবর কোথায়, তার জীবনী সম্পর্কে পড়তে হয়। এবং জামাত শিবির অনেক স্থাপনা শহীদ আব্দুল মালেকের নামে করা হয়েছে। লিজেন্ড জামাতের ইতিহাসে মাওলানা মওদুদির পর যদি আর দুই একজনকে মূল্যায়ন করেন, শহীদ আব্দুল মালেক একজন। যদিও শহীদ আব্দুল মালেক জামাত ইসলামী করতে পারেননি, তিনি ছাত্রসংঘ করা অবস্থায় তাকে শহীদ হতে হয়েছে, বাট জামাত ওন হিম। ছাত্রসংঘ, জামাত এগুলো তো একই কথা, শিবির এগুলো তো একই কথা। আপনি রাজনৈতিকভাবে সাংগঠনিক কাঠামোগত দিক থেকে লেজুর ভিত্তিক না, আলাদা, বাট এদের লক্ষ্য উদ্দেশ্য সম্পূর্ণ এক।
ইডিওলজিক্যাল সিমিলারিটিস 100% এক। তো সেই জায়গায় শহীদ আব্দুল মালেক জামাত, শহীদ আব্দুল মালেক শিবির, ছাত্র সংঘ, এটা তারা প্রকাশ্যে অন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী এই শিক্ষার্থী শহীদ আব্দুল মালেক বগুড়ার কৃতি সন্তান, এবং তার এসএসসি রেজাল্ট ছিল একদম বোর্ড স্টান করা, প্রথম সারি মেধাবী সন্তান। এরকম মেধাবী কেউ জামাত ইসলামীতে অতীতে আসেনি। এই শহীদ আব্দুল মালেককে হত্যা করেছে, নৃশংসভাবে হত্যা করেছে তোফায়েল আহমেদরা, আওয়ামী লীগের তোফায়েল আহমেদ, ডাকসুর সাবেক ভিপি তোফায়েল আহমেদ। তোফায়েল আহমেদ তার অনেক অবদান বাংলাদেশের গণতান্ত্রিক নানান আন্দোলনে ছিল। 69 গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক তিনি, 1971 সালে মুক্তিযুদ্ধের অন্যতম নায়ক তিনি। স্বাধীন বাংলাদেশেও তার অনেক অবদান আছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই বা এটা এখানে আলোচ্য বিষয় না। কিন্তু সব সত্যের বড় সত্য হচ্ছে শহীদ আব্দুল মালেকের খুনি হচ্ছে এই তোফায়েল আহমেদ। তো জামাতের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ অ্যাসেট, যাকে অঙ্কুরেই হত্যা করেছে এই তোফায়েল আহমেদ গং। শহীদ আব্দুল মালেক হত্যা মামলার প্রথম দিকের আসামি এই তোফায়েল আহমেদ, এবং বলা হয়ে থাকে বা অনেক সাক্ষ্য দিয়েছেন যে যারা একদম সরাসরি হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছেন, সরাসরি আঘাত করেছেন, তোফায়েল আহমেদ ওয়াজ ওয়ান অফ দেম। সেই তোফায়েল আহমেদ বাংলাদেশের একজন লিজেন্ড, অথচ জামাত শিবিরের হৃদয়ের স্পন্দনকে হত্যাকারী। জামাত শিবির কোনোদিন চিন্তা করেনি যে এই তোফায়েল আহমেদের কোনো করুণ পরিণতি আমরা দেখতে পাবো। হ্যাঁ ঠিক আছে, আওয়ামী লীগ ক্ষমতায় নাই, বিরোধী দল, কিন্তু তোফায়েল আহমেদ বিরোধী দলে থাকা অবস্থায় যদি মারা যায়, বাংলাদেশে বিরল সম্মাননা পাবেন, বীর মুক্তিযোদ্ধা, সরকারি দল, বিরোধী দল, রাষ্ট্রপতি সবাই তার প্রতি সম্মান জানাবে এবং সবাই মিলে তার প্রশংসা করবে। এটা প্রত্যাশিত ছিল। আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক বা না থাকুক, তোফায়েল আহমেদ এভাবে রেসপেক্ট পাবে। জামাত শিবিরের লোকজন এটা ধরে নিয়েছে এবং সে অবদান তার আছে। কিন্তু ইতিহাস অনেক নিষ্ঠুর। এই খুনিকে, বাংলাদেশের একজন আল্লাহর ওলিকে যিনি হত্যা করেছেন, বাংলাদেশের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ একজন মেধাবী সন্তানকে হত্যা করেছে, শুধু জামাত শিবির নয়, পুরো বাংলাদেশি জাতি যার মধ্যে উপকৃত হতো তিনি বেঁচে থাকলে, সেই শহীদ আব্দুল মালেকের হত্যাকারী আজকে যে করুণ দৃশ্য, এটা দেখে জামাত শিবিরের লোকজনের মনের মধ্যে পুলকিত হচ্ছে। তারা আনন্দে ভাসছে, কিন্তু আনন্দ প্রকাশযোগ্য নয়, প্রকাশ করছে না। যারা সত্যিকার অর্থে জামাতের রাজনীতি ধারণ করেন, শিবিরের রাজনীতি ধারণ করেন, তারা যখন তোফায়েল আহমেদের ছবিটা দেখেন, তাদের মন আনন্দে ভরে যায় যে এই তোফায়েল আহমেদ, এই তোফাইল্লা শহীদ আব্দুল মালেককে হত্যা করেছে। আজকে তোফায়েলের কি অবস্থা, কঙ্কালসার, কি অসহায়, কাউকে চেনে না এবং কোনো সম্মান নাই। সবচেয়ে বড় বিষয় হচ্ছে কোনো সম্মান নেই, এবং তার নামের পেছনে পালাতক তোফায়েল কোন রকম বেঁচে আছেন, এবং এই অবস্থায় তার বিরুদ্ধে বিচার শুরু হয়েছে। দুর্নীতির মামলায় তোফায়েল আহমেদের বিরুদ্ধে বিচার শুরু হয়েছে এবং তিনি এক প্রকার অ্যারেস্ট, এবং তার ছবি নিয়ে যেভাবে ট্রল হচ্ছে, মানুষ যেভাবে বলছে, দেখ তোফায়েল আহমেদ এখন শিক্ষা পা। এবং তোফায়েল আহমেদ যখন মারা যাবেন, দেখবেন যে তার নিজ কিছু অনুসারী লেসপেন্সার বাদে কেউ তার জানা যায়নি। গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি তোফায়েল আহমেদের জানা যাবে না। রাষ্ট্রের কোনো কর্তা ব্যক্তি তাকে আলাদা কোনো সম্মান দেখাবে না, এমনকি পার্লামেন্টে আলাদা কোনো শোক প্রস্তাব উত্থাপন হবে না। জাতীয় সংসদের কোনো প্লাজায়, গুরুত্বপূর্ণ কোনো জায়গায় তোফায়েল আহমেদের জানাজা হবে না। সেই ভোলার কোনো জায়গায় বা আজিমপুরের কোনো চিপায় তারা জানাজা হতে পারে। এই যে লাঞ্ছনা তার জন্য অপেক্ষা করছে, বা এখন যে লাঞ্ছনাকর অবস্থায় আছেন পলাতক তোফায়েল আহমেদ। ভাগ্য ভালো যে বিএনপি সরকার এখনো ফেসিস্ট হতে পারেনি, তাহলে এই তোফায়েল আহমেদকে এই অসুস্থ অবস্থায় তার যে হসপিটালের বেড, ওই বেডের সাথে তার হাতকে দড়ি দিয়ে বেঁধে তারপর চিকিৎসা করাতো, যেভাবে আওয়ামী লীগ জামাত নেতাদের এই নির্যাতন করত। দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।